আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। হাসিনার গুম খুনের রাষ্ট্রে বিরোধী মত দমনে ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। তার পোষ্য বাহিনীর নির্মম নিপীড়নে রাজনৈতিক কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের জীবন হয়ে পড়ে বিভীষিকাময়। তেমনি দুজন ছাত্রনেতা আমাদের আজকের অতিথি। এর মধ্যে হাবিবুর রহমান হাবিব, যিনি 2010 সাল থেকে 4 বার কারাবরণ করেন। তার বিরুদ্ধে ছিল 36টি মামলা। সর্বশেষ 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজপথে ছাত্রলীগ পুলিশের যৌথ হামলার মুখে পড়েন এই ছাত্রনেতা। অনুষ্ঠানে তার মুখেই শুনব নিপীড়নের দিনগুলোর স্মৃতি। হাবিব, আপনাকে স্বাগত জানাচ্ছি। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইমাম আল নাসের মিশুক। কেবল বিরোধী রাজনীতি করবার কারণে যিনি অসংখ্যবার হামলা মামলার শিকার হয়েছেন, তার মুখ থেকেও শুনব নিপীড়নের ঘটনাগুলো। মিশুক, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা হাবিব ও মিশুকের উপর নির্মিত দুটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। মোহাম্মদ হাবিবুর রহমানের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নওজান গ্রামে। তার বাবার নাম শাহেদ আলী মাস্টার ও মায়ের নাম ফিরোজা বেগম। 6 বোন 3 ভাইয়ের মধ্যে সবার ছোট হাবিব। স্থানীয় স্কুল কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি ও এইচএসসি পাশের পর 2008-2009 সেশনে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন ঢাকা কলেজে। পারিবারিক সূত্রে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত হাবিবুর রহমান হাবিব ঢাকা কলেজে পড়াকালীন ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক। আওয়ামী ফ্যাসিবাদী আমলের গোড়ার দিকে নিপীড়নের মুখে পড়েন হাবিব। 2010, 2015, 2017, 2018 সালে মোট 4 বার কারাবরণ করেন তিনি। তার বিরুদ্ধে 36টি মিথ্যা মামলা দায়ের করা হয়। সর্বশেষ 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনেও তিনি হাসিনার গুন্ডা বাহিনীর হাতে নির্মমভাবে আহত হন। যাচ্ছি হাবিব, আপনার কাছ থেকে আসলে কোন জায়গা থেকে শুরু করবেন? গত 17 বছরের দুঃশাসন, সেই 2009 সালের শেখ হাসিনার রাষ্ট্র ক্ষমতা গ্রহণের পরপরই বিরোধী মতের উপরে দমন পীড়ন শুরু হয়। আপনি কেন রসায়নে পড়েন? নিশ্চয়ই তখন তরুণ শিক্ষার্থী, একেবারে কৈশোর পেরিয়ে যৌবনের প্রথমে। আপনি কেন এত রসায়নে পড়তে হলো এবং সেই নিপীড়নগুলো কেমন ছিল? যখন আমি ঢাকা কলেজ ভর্তি হই 8-9 সেশনে, তখন এসে আমরা ফার্স্ট ইয়ারে আমরা যখন তরুণ একদম মাত্র এসব ক্লাস শুরু করব, তখনই আমরা বিরোধী মতের একটা তকমা আমাদের মধ্যে লেগে যায়। যেহেতু আমরা আগে বিএনপি পরিবারে ছিলাম, সেহেতু এখানে এসে আমাদের অ্যাক্টিভিটিসগুলো আমরা কারা বিএনপি করে বা এখানে কারা ছাত্রদল করে তাদের সাথে আমি যোগাযোগ মেনটেন করার চেষ্টা করি। তো সেই সময়কার ঢাকা কলেজে সভাপতি আমাদের মালিক নির্বাহী কমিটি ছিলেন। ওনাদের মাধ্যমে আমরা যখন মোহন মিঠুয়ের রাজনীতিটা শুরু করি, তাদের সাথে আমরা যোগাযোগ মেনটেন করে তখনই আমরা ক্লাস করতে গেলে বা আমরা যখন মিছিল মিটিংয়ে যেতাম, তখনই দেখেছে আমাদের ক্লাসরুমে আমাদের বন্ধুরা প্রথমে আমাদেরকে এই বিষয়গুলো আমাদের সামনে প্রথমেই তাদের মুখে কটাক্ষ শুনতে হইতো যে ছাত্রদল আসছে বা এরকম কিছু একটা। তো যাই হোক, আমরা যখন 8-9 সেশনের রাজনীতি শুরু করি, তখন আন্দোলনের শুরুর দিকেই 10 সালে আমি কারাবরণ করি। আমাদের ওই সময়কে আমার সাথে ছিলেন আমাদের মসজিদুজ্জ্বলের মাহাতাব ভাই, পল্টন থানা আমি ওই সময় কারাবরণ করি। তারপরে ধীরে ধীরে আমাদের আন্দোলন যখন আরও ত্বরান্বিত হতে থাকে, 15 সালের আন্দোলন আপনি জানেন কি ভয়াবহ দিনগুলো আমাদের ওই সময় গেছে আমাদের উপর দিয়ে। আসলে একসাথে আমরা 2-3 জন ছাত্রনেতা একসাথে আমরা চলাফেরা করা বা আড্ডা দেওয়া, এটা কোনো কিছু আমাদের পক্ষে সম্ভব ছিল না। ওই সময়কার পরিস্থিতি সম্বন্ধে সাধারণ মানুষ, ঢাকাবাসী যেটা দেখেছে, খুবই থমথমে একটা পরিস্থিতি। আমি ওই সময় ঢাকা কলেজ ছাত্রদলের সম্পাদক দায়িত্ব পালন করি। তো সেই সময় আমাদের আন্দোলন সফল করার জন্য আমাদের দায়িত্ব ছিল। ঢাকাতে যে পরিস্থিতি ছিল, সেখানে আমাদেরকে নর্মালি আমরা মুভ করতে পারতাম না। সেখানে আমাদের মিছিল করা অনেক বড় ধরনের রিস্ক ছিল, একটা কল্পনার মধ্যে আনাও আমাদের জন্য কঠিন ছিল। তারপরে আমাদেরকে দায়িত্ব থাকার কারণে বারবারই আমাদেরকে প্রেশারাইজ করা হয়েছে যে না, আমাদেরকে মাঠে থাকতে হবে। আমাদের নিজেদের একটা তাগিদ ছিল যে আমরা এই শেখ হাসিনার যদি এই পতিত শেখ হাসিনা যদি বিতাড়িত করতে না পারি, আমরা যদি এই রোশান থেকে বাঁচতে চাই, আমাদেরকে এই পরিস্থিতি ট্যাকেল করতে হবে। সেক্ষেত্রে আমরা আমাদের নিজেদের উদ্যোগে আমরা মাঠে নামি। যেদিন আমার 15 সালে যেদিন আমি অ্যারেস্ট হই,
খুব অল্প সংখ্যক ছিলাম, সবাই একত্রিত হওয়ারও সুযোগ ছিল না। পাটা সিগন্যাল মোড় থেকে সায়েন্স ল্যাব মোড়, এই জায়গাটা আমরা মিছিল করব, আমরা প্রায় 2 ঘন্টা যাবত এখানে চেষ্টা করতেছিলাম কখন একটু ফাঁকা পাওয়া যাবে। সেই সময়টা আমরা যখন মিছিল শুরু করলাম মামুন মিঠু ভাইয়ের নেতৃত্বে, তখন আমরা 100 গজ পার হইতে পারিনি, এর মধ্যেই চতুর্দিক থেকে টহল পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগ সবাই মিলে আমাদেরকে মানে গ্রাউ করে ফেলে, অ্যাটাক করার চেষ্টা করে। তখন আমরা কম্পিউটার মার্কেটে এই গলিটা দিয়ে যখন দেখলাম আমাদের পরিস্থিতি খারাপ, আমাদের উপর ফায়ার করা হচ্ছে, গলি দিয়ে আমরা মানে করার চেষ্টা করলাম, এক্সিট নেওয়ার চেষ্টা করলাম। তো কি নির্মম পরিহাস, এই গলির দিয়ে যখন এক্সিট করা, যখন ফায়ার করা শুরু করলো, আমরাও তখন বুঝতে পারলাম যে এই দৌড়ে আমরা আর এখান থেকে পার হইতে পারবো না। সেই সময় আমরা চেষ্টা করলাম যে একটা বাড়িতে আশ্রয় নেওয়ার জন্য। তো ওই বাড়িটাই যে ফজলুল তাপসের শ্বশুর বাড়ি সেটা আমরা আর জানতাম না। তো প্রথমে আমি ঢুকে যাওয়ার পরে যারা সামনে ছিল তারা যখন ফায়ারের শব্দ শুনে পরে তারাও যখন বুঝতে পারলো না আর সামনে আগানো যায় না, তখন মিঠু ভাই, আমাদের মিজান, এরাও পিছনে ব্যাক করে ওই বিল্ডিংয়ে ঢুকে গেল। তো একসাথে একটা বিল্ডিং আমরা 3-4 জন হয়ে যাওয়ার কারণে পুলিশ তখন এখানে ঢুকে গেল। আমরা এই বিল্ডিংয়ে উঠতে কোথাও কোনো অনেক বাসায় নক করার চেষ্টা করছি, কিন্তু কোথাও আমরা ওইভাবে আসলে সাড়া পাইনি। উঠতে আমরা ছাদে চলে গেলাম, ছাদেরও গেটটা লক করা। তখন কি করবো আমরা বুঝতে পারতেছিলাম। ওখানে কিছু বস্তা রাখা ছিল, ওখানে আমরা খুবই করা চেষ্টা করলাম, আড়াল হওয়ার চেষ্টা করলাম। তো আসলে ওখানে তো আড়াল হওয়ার আর কিছু না, আমরা বুঝিয়ে গেছি যে এখানে আমাদেরকে পুলিশের ধরে ফেলবে। তো আমরা ওখানে স্যালেন্ডার করার চেষ্টা করি, পুলিশ হয়তো আমাদেরকে ভয় পায় যে এখানে আমাদের কাছে কিছু আছে এই টাইপের। তো তারা কি করলো, আমাদেরকে ওখানে হাত তুলতে বললো, খুব বেস্টি ভাষায় আর কি গালাগালি করে। আমরা হাত তোলাম, উপরে হাত তুলে আমরা নেমে আসার চেষ্টা করলাম। যখন বুঝতে পারছি না আমরা নিরস্ত্র, আমাদের কাছে কিছু নেই, তখন তো তারা আমাদের উপরে একদম রাইফেলের বাট দিয়ে যেভাবে পারছে, মানে আপনি বিশ্বাস করবেন না, ওই পরিস্থিতিটা এখন বর্ণনা করতে গেলে আমার নিজেরই শরীর কেঁপে ওঠে যে ওখান থেকে বেঁচে ফিরবে আমরা চিন্তা করি নাই। ওই সময় আমি যখন বেরিয়ে আসি, আমি যে কনস্টেবল, আমাকে মনে আছে ইফতেখার, আমি ওকে খালি বলছিলাম যে ভাই, বাইরে যে পরিস্থিতি, তুমি অন্তত আমাকে থানায় নিয়ে যাও। আমরা থানায় যাওয়ার চেষ্টা করতেছিলাম। তো বাইরে ছাত্রলীগ যুবলীগ এবং পুলিশের যে এখানে আমাদেরকে মারতেছে, আমরা ওইটা আমাদেরকে গায়ে বাঁচতেছে না, যে আমরা চাই বাঁচতে চাই। তো পুলিশে আমাদেরকে যখন নিয়ে যেতেছিল, এর মধ্যে আমাদেরকে চারদিক থেকে মারার চেষ্টা করলো। তো আমরা কোনো রকম যে পুলিশের গাড়িতে উঠার পরে যুবলীগ ছাত্রলীগ গাড়ি ঘেরাও করে রাখছে যে এখানে যাওয়া যাবে না। তো ইন দ্য মিন টাইম এর মধ্যে আবার ম্যাজিস্ট্রেটও চলে আসছে, যেহেতু ওই সময় পরিস্থিতি আপনি বুঝেন, 15 সালের পরিস্থিতি। ম্যাজিস্ট্রেট চলে আসছে, আমাদেরকে সাজা দিবে, যেহেতু সাজা দিলে ওই যে প্লেসে ঘটনা ঘটে সেখানে দিতে হয়। তো উনি এসে যখন দেখলো পরিস্থিতি আসলেই খারাপ, তখন উনি বলল যে না, এখানে কিছু করা যায়, থানায় নিয়ে যেতে হবে। এদেরকে প্রত্যেককে সতর্ক করে দিল, যারা গাড়িতে অ্যাটাক করবে তাদেরকে ফায়ার করবে। তখন যে তারা কিছুটা নিবৃত্ত হলো। তো সেখান থেকে আমরা চেষ্টা করলাম যে না, আমাদেরকে মেরে ফেললো, তোমরা গাড়িতে মেরে ফেলো, আমাদেরকে গাড়ি থেকে নামানোর চেষ্টা করা হচ্ছে। আমরা বলছি না, মেরে ফেললে গাড়িতে মেরে যাও, তাহলে অন্তত অ্যাটলিস্ট দেশে মানুষ জানবে যে আমরা কীভাবে মারা গেলাম। ওখান থেকে আমাদের থানায় নিয়ে গেল। থানায় নিয়ে যাওয়ার পরে নিউ মার্কেট থানায় একটা রুম আছে, সেটা টর্চার রুম হিসেবেই বলা চলে। এটা হচ্ছে একটা রুমের মধ্যে 2টা এরকম বাঁধা। তো ওখানে আমাদেরকে মানে একজন করে নিয়ে গেল আর কি। প্রথম মিঠু ভাইকে নিয়ে গেল, আমাদের ছাত্রদলের ওই সময় ডায়াগোলজিস্ট সেক্রেটারি ছিল। তখন তার হাউমা চিৎকারে বুঝে গেলাম যে আমাদের অবস্থা, এটা আমাদের পরিণতি এটি হতে যাচ্ছে। তখন পালাক্রমে মিঠু ভাইয়ের পরে আমি সিনিয়র, সেক্ষেত্রে আমাকে নিয়ে গেল। তো আমাদেরকে বেঁধে যখন মানে 2 দিক থেকে, মানে আগে প্রথম হাতে লাগে ওয়ালের সাথে বেঁধে 2 দিক থেকে যখন 2 জন আমাদেরকে পিটাতে থাকে, আসলে একটা মানুষকে যখন কয়েক মিনিট টর্চার করে তখন তার ওই বোধটা থাকে না। আমরা প্রথম চিরাচিকির করার পর তারপরে আর ওই বোধটা থাকে না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনি জানেন, তার ছাত্রদলের অভিভাবক, উনি কীভাবে আমাদেরকে প্যাট্রোনাইজ করতেছে, ছাত্রদলের প্রেসিডেন্ট রাজীব আকরাম কমিটিতে তারা আমাদেরকে এগুলো দিচ্ছে কিনা, এই জিনিসগুলো আমাদের মুখ থেকে বাইর করার চেষ্টা করতেছে বারবারই। তো আমরা আসলে যত চেষ্টা করুক, আমরা তো আমাদের জায়গা থেকে ছিলাম যে না, আমরা অন্যায় করিনি, আমরা প্রতিবাদ করেছি, অন্যায়ের প্রতিবাদ করেছি। তখন তারা আমাদেরকে অনেক মারার পরে যখন দেখছে আমাদের অবস্থা খারাপ, আমাদের নিতম্ব একদম রক্তাক্ত করে ফেলছে, তখন আমরা সেন্সলেস হয়ে যাই। তখন আমাদেরকে নিয়ে যায় ডক্টরের কাছে, নিয়ে যায় আর কি, ডক্টর বলতে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে আপনি হয়তো বুঝতে পারবেন, 2টা হাত যখন মানুষের পিছনে এইভাবে বাঁধা থাকে, তখন কিন্তু নর্মালি পেশিগুলো থাকে।
তো তার মধ্যে আমাদেরকে কয়েকটা ইনজেকশন পুশ করা হলো, কিন্তু তখন প্রচণ্ড ব্যথা, এর মধ্যে আবার এরকম করা, তাতে আমাদের আরও বেশি প্রবলেম হচ্ছে। তা আমার অবস্থা দেখে মিঠু ভাই বললো, না আমি ইনজেকশন নেব না, আমি মরে গেলেই মরে যাবো, যে আমাদেরকে অন্য কিছু পুশ করে, যে আমাদের যেহেতু বাপ্পিকে মারা হয়েছে, আমরা ধারণা করছি যে এইভাবে মারা হয়েছে, তো যাতে এই ঘটনাগুলো আমাদের ক্ষেত্রে না ঘটে, মিঠু ভাই হয়তো উনি সিনিয়র, উনি এটাই চিন্তা করছেন। তো আমরা ওখান থেকে আমাদেরকে যখন করে ট্রিটমেন্ট করে ওষুধ দিয়ে আমাদেরকে নিয়ে আসে, আবার থানায় নিয়ে আসে। থানায় এসে ওসি, আপনি তো জানেন ওই সময় ওসিরা আসলে দিনের বেলায় সাধারণত থানায় থাকে না, পার্ট টাইম এদের চাকরি, ব্যবসা আছে, আছে, বিভিন্ন বিষয়টা শেষ করে আর যখন সন্ধ্যার দিকে আসে, তখন আমাদেরকে ওনার রুমে আবার নিয়ে যায়। নিয়ে গিয়ে ওনারা আমাদেরকে জেরা করে থাকতে, যে তোমার বাবা একজন মাস্টার, তুমি কেন এই কাজ করতেছো? বা তা আমরা যেটা সত্যি সেটাই বলার চেষ্টা করেছি, যে আমি তো অন্যায় কিছু করিনি, এই দেশে তো বিএনপি বা ছাত্রদল তো নিষিদ্ধ সংগঠন না। তো তখন উনি বলল যে গভর্নমেন্টের বিরুদ্ধে তোমরা করতেছো, গভর্নমেন্টকে হটাইতে চাচ্ছ, বা এই নির্বাচিত একটা গভর্নমেন্টকে এইভাবে করতে চাচ্ছ, এটা তো কোনো অন্যায়, এটা আইনি অন্যায়। দিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে আবার আমাদেরকে আবার টর্চার করা হয়। তখন আবার মিডিয়া ট্রায়ালের ওই সময়কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ছিলেন ছাত্রদলের, এবং সাবেক যারা ছিলেন বাবুল ভাই, তারা মিডিয়া একটা ট্রায়ালের ব্যবস্থা করে, যাতে আমরা অন্তত আমাদেরকে গুম করে না ফেলানো হয়। তো ওনারা মিডিয়া করার পরে, তো মিডিয়াতে আমরা যখন আমাদেরকে ফেস করা, আপনি জানেন যেভাবে একটা সিএল ধরে হাঁটানো করা, তখন আমরা আসলে নিতম্বের যে হাঁটতে পারতেছি না। প্যান্টের পকেটে আমার মনে আছে এখনো, 2 পকেটে হাত দিয়ে কোনো রকম, মানে যাতে এই আমার মাংস পেশিটা পেটের সাথে লাগলে মনে হচ্ছে আমার কলিজা লাগতেছে, এত বেশি কষ্ট লাগতেছে। তখন তারা আমাকে করো পিছন থেকে বলতেছে আর কি, সোজা হাট, নাহলে কিন্তু আবার তো দুটো বাড়ি আছে। তো যাই হোক, অনেক কষ্ট করে আমরা পাও শেষলে কোনো রকম সামনে আগে ট্রায়ালটা শেষ করি। পরবর্তীতে জেলে পাঠানো হয়, আর কোনো ট্রিটমেন্ট দেওয়া হয়নি। ওই সময় পরিস্থিতির উপর ডিমান্ড করে যেটা, ওইটুকু দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। তখন আমরা জেলের আসলে নাজিমুদ্দিন রোডের জেলে যারা গেছে একবার, তারা বুঝতে পারে যে ওখানে যেটা গারদ বলি আর কি, গারদটা এতই নোংরা, এতই বিশ্রী, ওখানে একসাথেই মানে পাক শাক হচ্ছে, খাচ্ছে এর মধ্যে। তো সেই সময় আসলে আমরা সারাদিন সারা রাত্র না খাওয়া, তারপর দিন যখন আমাদেরকে ওখানে এই সারাত্র ওখানে থেকে এই কষ্টের মধ্যে থেকে সকাল ভোরে একটা ফাইল হয় আর কি। তো সেই সময়কে ওখান থেকে আমরা যাই হোক পরবর্তীতে এই পর্যায়ক্রমে যে কার্যক্রম ছিল, জেলখানা যে কার্যক্রমগুলো থাকে, এগুলো শেষ করে আমরা চেষ্টা করলাম একটা ভালো মেডিকেলে বা ইয়াতে যাওয়ার জন্য। আপনি জানেন যে টাকার বিনিময় এগুলা হয়ে থাকে। তো আমরা সেলে গেলাম। তো এইভাবে করে আমরা প্রত্যেকবারই জেলে গেলে দেখেছি আমাদের সর্বনিম্ন 4 মাস, 5 মাস, 6 মাস পর্যন্ত জেল খাট লাগছে। ওই বছর আমি প্রায় 5 মাস। তো আমাদের এইভাবে করে 17 সালে আন্দোলনে অ্যারেস্ট হই। সেখানেও ধন্যবাদ মিশুক। হাবিবুর রহমান হাবিব, আমরা আসলে সময় স্বল্পতার কারণে শেষ করতে হচ্ছে। যে নিপীড়নের কথা বললেন, এগুলোর তথ্য প্রমাণ রয়েই গেছে। আপনি কি মামলা করেছেন? না, আমরা এখনো মামলা করিনি। পার্টির সাথে যেহেতু আমি 4 বার যে জেল খেটেছি, মোটামুটি আমাদের ছাত্রদলের ওই সময়কার যে দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক ছিলেন আব্দুল সাত্তার পাটোয়ারির সাথেও যোগাযোগ করেছি বিষয়গুলো নিয়ে। উনি সব বিষয়গুলো জানেন এবং কিভাবে কি করলে ভালো হয়, আইনজীবীর সাথে যোগাযোগ করছি অলরেডি। তো ইনশাল্লাহ আপনার আমাদের এই 10, 15, 17, 18 এই যে মামলাগুলো এখনো পুরোপুরি সবগুলো শেষ হয়নি। অনেক মামলা এখনো রয়ে গেছে। এগুলোর বিচার তো চান আপনি? নিশ্চয়ই এগুলো বিচার চাই, এবং এই প্রসেসে আমরা অলরেডি আছি, কথা বলতেছি যে আমরা কিভাবে এটা আইনি, আমরা যে ন্যায্য বিচারটা যাতে পাই। জি, ধন্যবাদ হাবিবুর রহমান হাবিব, ধন্যবাদ। বিচার ছিল।